ম্যানচেস্টার টেস্টের প্রথম দিন ভারত তুলেছিল 4 উইকেট খুইয়ে 264। আমি বলবো প্রথম দিন ভারতের টপ আর মিডিল অর্ডারের ব্যাটাররা তাদের পরীক্ষায় মোটা দাগে সফলই হয়েছিলেন। ম্যানচেস্টার টেস্টের শুরু থেকেই দেখছি একদম প্রথম দিনের প্রথম সেশন প্রথম ঘন্টা থেকেই বল একটু তুলনামূলক বেশি বাউন্স করছে, তার উপর ইংল্যান্ডের পেস বোলারদের ওই সিম মুভমেন্ট থেকে শুরু করে তাদের ওই র পেস বা আর কি তাদের স্পিনার লিয়াম ডসন যেভাবে আর কি ভারতের ব্যাটারদের টাফ টাইম দিয়েছেন তার ওই ঘূর্ণির জাদুতে এই সমস্ত কিছু প্রতিকূলতা সামলে ভারতের ব্যাটাররা প্রথম দিন তাদের পরীক্ষায় বেশ ভালোভাবেই পাশ করেছিলেন। মানে ইংল্যান্ডের এইরকম সমস্ত কিছু চোখ রাঙানি সামলে তারা যে 250+ একটা স্কোর তুলে ফেলেছিল তাও ঋষভ পান্তের ইঞ্জুরিটা সত্ত্বেও, সেখান থেকে মানে তারা একটা ডিসেন্ট অবস্থায় ছিল, মনে হচ্ছিল ওই জায়গা থেকে ভারতের 400 বা 450+ রান ওঠাটা জাস্ট সময়ের অপেক্ষা। কিন্তু তারপরও দেখুন কি অদ্ভুতভাবে দ্বিতীয় দিনের খেলা শুরু হতে না হতেই ভারত ওই জায়গায় একটার পর একটা উইকেট খোয়াতে শুরু করে, আর যেখানে মনে হচ্ছিল 400 থেকে 450-এর উপর রান ওঠাটা জাস্ট সময়ের অপেক্ষা, সেখান থেকে ভারত অল আউট হয়ে গেল মাত্র 358-তে। মানে হিসাব মতো সেকেন্ড দিন ভারতের ব্যাটাররা তাদের মানে স্কোর কার্ড আর 100টা রানও যোগ করতে পারেনি। তো এইরকম যে ভয়ঙ্কর রকমের ব্যাটিং বিপর্যয় হলো বা ব্যাটিং কোল্যাপস হলো, এর জন্য আমি মানে মনে করি মূল দায়ী হচ্ছে ঋষভ পান্তের ওই সাডেন ইঞ্জুরিটা। ওই প্রথম দিনের খেলার একেবারে প্রায় শেষ বেলায় তিনি ওই ক্রিস ওক্সকে ওই একটা রিভার্স সুইপ করতে গিয়ে মানে ফ্রন্ট ফুটে যায় আর কি বলের আঘাতটা খেয়ে ওই তার আঙ্গুল যে ফুলে গেল, যে কারণে তিনি মানে সোজা হয়ে দাঁড়াতেই পারছিলেন না, ওই মানে মেডিকেল কার্টে চড়ে তাকে মাঠ থেকে বেরোতে হলো। ওই ইঞ্জুরিটার জন্য আমি মনে করি ভারতের ইনিংসের ওই ব্যাটিংয়ের যে পজিটিভ ছন্দটা তারা পেয়ে গেছিলো ওই ছন্দটা পুরোপুরি কেটে গেছিলো। আমি কারণ বলছি, মানে 140-এ যখন ভারতের স্কোরটা 3 হয়ে গেছিল, শুভমান গিলের উইকেটটা যখন খুইয়ে ফেলেছিল ভারত, ওই জায়গা থেকে খেয়াল করে দেখবেন সাই সুদর্শন আর ঋষভ পান্তের মধ্যে একটা 72 রানের চমৎকার পার্টনারশিপ গড়ে উঠেছিল। দুজনেই বেশ সাবলীল ভঙ্গিতে ব্যাটিং করছিলেন। ঋষভ পান্ত অ্যাজ ইউজুয়াল তিনি ওই অ্যাটাকিং ক্রিকেট খেলে ইংল্যান্ডের বোলারদের উপর পাল্টা চাপ সৃষ্টি করেছিলেন। মনেই হচ্ছিল এই দুই ব্যাটার বেশ ভালো ছন্দে থেকে মানে প্রথম দিনের খেলাটা হয়তো নট আউট অবস্থাতেই শেষ করতে পারে, কিন্তু ঋষভ পান্তের এই সাডেন ইঞ্জুরির জন্য ওই তাদের পার্টনারশিপে যে ছন্দপতনটা ঘটলো বা ওই ভাঙনটা ধরে গেল, তারপরেই তো রবীন্দ্র জাডেজা ক্রিজে এলেন। তো জাডেজা তো আর পান্তের মতো অতটা অ্যাটাকিং ক্রিকেট খেলেন না, তিনি তো ধরে খেলতেই পছন্দ করেন। আর অপরদিকে সাই সুদর্শন তিনি তো ক্রিজে পুরোপুরি সেট হয়ে গেছিলেন, মনেই হচ্ছিল যে তার ব্যাট থেকে একটা বড় ইনিংস আসতে চলেছে, তিনি 50টাও পেয়ে গেছিলেন ওই জায়গায়। তিনি খুবই আর কি সাবধানী হয়ে খেলছিলেন, কিন্তু দিনের একেবারে প্রায় শেষ বেলায় খেলা যখন ওই শেষ হতে আর 9 বা 10 ওভার মতো বাকি, ওই বেন স্টোকসের একটা শর্ট পিচ ডেলিভারিতে ওই একটা পুল শট খেলতে গিয়ে ওই ডিপ ফাইন লেগে তিনি ক্যাচ দিয়ে বসেন। ওই যে তাড়াহুড়োটা তিনি করতে গেলেন, রান তোলার যে আর কি একটু বাড়তি তাগিদ সাই সুদর্শনের মধ্যে জাগলো, ওইটাই তো আর কি কাল হয়ে দাঁড়ালো। মানে আমি মনে করি ঋষভ পান্ত যদি ওই জায়গায় ক্রিজে থাকতেন তাহলে তো ডেফিনেটলি রান তোলার বা ওই অ্যাক্সিলারেট করার কাজটা ঋষভ পান্তই দায়িত্ব নিয়ে করতেন, তাহলে সাই সুদর্শনও তার ওই মানে তাড়াহুড়ো করে ওই রান তোলার কাজটা তিনি করতে যেতেন না। তিনি মানে গোটা ইনিংসটাকে যেভাবে সাজিয়েছিলেন একেবারে খুবই সাবধানী মেজাজে ব্যাটিং করে প্রথম দিনের খেলাটা হয়তো সেভাবেই শেষ করতেন, হয়তো বা নট আউট থেকেই দিনের খেলাটা শেষ করতেন। আর মেবি তিনি ওই জায়গায় মানে সেকেন্ড দিনের খেলা শুরু হতে না হতেই সেঞ্চুরিটাও হয়তো বা সাই সুদর্শনের জন্য বাধাই ছিল। আর পান্তের কথা তো আলাদা করে কিছু বলার নেই, পান্ত ডেফিনেটলি ওই 37 রানে তো তিনি উঠে গেছিলেন মাঠ থেকে যখন ওই ইঞ্জুরির কবলে পড়েছিলেন। তো পান্ত যদি প্রথম দিনের খেলা শেষে নট আউট থাকতে পারতেন, ভারত তো তাদের স্কোরটাকে তুলেছে ছিল 4 উইকেটে 264, এটাই ডেফিনেটলি আরও 20 থেকে 25টা রান বাড়তি তো অ্যাড হতোই বা 300-র উপরও রানটা উঠে যেতে পারতো প্রথম দিন, আর ভারত আর একটা উইকেট কিন্তু কমও খোয়াতো। আর এই জায়গায় মানে পান্তের ওই ইঞ্জুরিটার জন্যই খেয়াল করে দেখবেন রবীন্দ্র জাডেজা থেকে শুরু করে শার্দুল ঠাকুর কিংবা ওয়াশিংটন সুন্দর এদের ব্যাটিং অর্ডারগুলো কিন্তু মানে না চাইতেও এক ধাপ করে ওপরের দিকে উঠে এলো। আর যেটা আমি মনে করি ডেফিনেটলি কিন্তু ভারতের এই পার্টিকুলার মানে ইনিংসের যে রিদিমটা তারা পেয়ে গেছিলো সেটাকে কিন্তু অনেকটাই ছন্দপতন ঘটিয়েছে। তারা তাদের ডেফিনেট ব্যাটিং অর্ডারে ব্যাটিংটা করতে পারেনি, এটা আর কি মূলত কোনো অজুহাত নয়, কিন্তু আমি ঘটনাগুলোকে পরপর সাজিয়ে বলছি যে ভারত এত ভালো ছন্দে থেকে এত ভালো পজিশনে থেকেও যে তারা কেন এই নিজেদের প্রথম ইনিংসের টোটালটাকে আপ টু দ্য মার্ক পর্যায়ে নিয়ে যেতে পারলো না। তো এই জায়গায় রবীন্দ্র জাডেজা শার্দুল ঠাকুরের মধ্যে দিনের শেষ বেলায় মানে প্রথম দিনের খেলার একেবারে শেষ বেলায় 29 রানের যে জুটিটা গড়ে উঠেছিল ওটাই কিন্তু আরও বড় হতেই পারতো, কিন্তু দ্বিতীয় দিনের খেলা শুরু হতে না হতেই সেকেন্ড ওভারে রবীন্দ্র জাডেজা যিনি মানে দারুণ ছন্দে ছিলেন এই সিরিজে ব্যাট হাতে, তিনি কিন্তু নিজের ইনিংসটাকে বড় করতে পারেননি। আর এরপর একটা পার্টনারশিপ গড়ে উঠেছিল ঠিকই ওই সুন্দর আর আগে থেকে সেট হয়ে যাওয়া শার্দুল ঠাকুরের মধ্যে 48 রানের, একমাত্র এই পার্টনারশিপটা ছাড়া মানে সেকেন্ড দিন ভারতের ইনিংসে বলার মতো কিন্তু আর সেভাবে ব্যাটাররা প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। এরপর তো পান্ত যখন এসেছিলেন ক্রিজে তিনি তো আর কি পুরোপুরি 100% ফিট হয়ে আসেননি। তো ডেফিনেটলি ওই যে তিনি মানে দলের হয়ে ব্যাটিং করতে নেমে যে কিছু রান করে এসছেন শেষের দিকে গিয়ে বা একটা ওই 20+ রানের পার্টনারশিপ গড়ে দিয়েছিলেন ওয়াশিংটন সুন্দরের সাথে আর ওই জাসপ্রীত বুমরার সাথে 12 রানের, এটাই আর কি বলতে গেলে তখন আমাদের জন্য বোনাস পাওনা ছিল। কিন্তু পান্তকে যদি ওই জায়গায় পুরোপুরি সুস্থ অবস্থায় পাওয়া যেত তাহলে প্রথম দিনের খেলাটার মাঝপথে তিনি ডেফিনেটলি উঠে যেতেন না। সাই সুদর্শনের সাথে তার পার্টনারশিপটা ডেফিনেটলি 100+ রানের হতোই। সাই সুদর্শন আর পান্ত হয়তো মেবি নট আউট থেকেই প্রথম দিনের খেলাটা শেষ করতেন।
ভারত ওই জায়গা থেকে প্রথম দিনের যে 264 তুলেছিল আরও 20 থেকে 25 বা 30টা রান বাড়তি তারা করে ফেলতেই পারতো। পান্তের যদি সাডেন ইঞ্জুরিটা না হতো তাহলে 450 প্লাস ওই প্রথম ইনিংসের যে টোটালটা তারা তোলার স্বপ্ন দেখছিল ওটা ডেফিনেটলি উঠেই যেত। আর মেবি এখন এই টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে টিম ইন্ডিয়ায় হয়তোবা চালকের আসনে থাকতো, কিন্তু সব এলোমেলো হয়ে গেছে ঋষভ পান্তের ওই সাডেন ইঞ্জুরিটা। আর এটা ডেফিনেটলি কিন্তু পান্তের নিজের দোষের জন্যই হয়েছে। পান্থ যদি ওই জায়গা থেকে এরকম একটা উদ্ভট এরকম একটা যদি উইয়ার্ড শট খেলতে তিনি না যেতেন ওই ক্রিস ওক্সকে, তাহলে তো ডেফিনেটলি তাকে ইঞ্জুরির কবলেও পড়তে হতো না, তিনিও নিজের ইনিংসটাকে বেশ সাবলীলভাবে এগিয়ে নিয়ে যেতেন। আর তার ফলে ভারতই উপকৃত হতো, ঋষভ পান্থ নিজেও তার মানে স্কোর কার্ডে হয়তো আরেকটা সেঞ্চুরি তিনি পেয়ে যেতে পারতেন মেবি। তো ওই একটা ইঞ্জুরির ঘটনায় আর কি ভারতের এই গোটা ইনিংসের এই ব্যাটিংয়ের ছন্দটাকে পুরোপুরি ভেঙে দিয়েছে বলে আমি মনে করি। একমত হবেন আমার এই পয়েন্টগুলোর সাথে আপনারা? কমেন্টে জানান।